আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তনের 3 নাম্বার ক্লাস, এবং আজকে আমরা পড়ব পলিজেনিক ইনহেরিটেন্স থেকে। তার আগে সবাই সবার বন্ধু বান্ধবকে মেনশন করে একটু জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ওকে, দ্রুত। ওকে, আর যারা অলরেডি জয়েন করে ফেলছো লাইভের মধ্যে, তারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। ওকে, তাহলে আজকে আমরা জিনতত্ত্ব এবং বিবর্তনের কোথা থেকে পড়বো? জিনতত্ত্ব বিবর্তনের আমরা একদম পলিজেনিক ইনহেরিটেন্স থেকে পড়া শুরু করব, ঠিক আছে? এর আগের ক্লাসগুলো যারা করছো একটু অ্যাটেন্ডেন্স দিতে পারো যে ভাই আগের 2টা ক্লাসও আমি করেছি, আজকের ক্লাসটাও করছি। এবং আগের 2টা ক্লাস যারা করেছো তারা কমেন্ট সেকশনে একটু জানাও। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করে ফেলি। দ্রুত সবাই একটু মেনশন করে দাও বন্ধু বান্ধবদের যে জিনতত্ত্ব বিবর্তনের 3 নাম্বার ক্লাসটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আজকেও কিন্তু আমরা আগের বারের মতোই একদম বই ধরে ধরে পড়বো, মেইন বই ধরে ধরে পড়বো। যখন আমাদের চেকার বোর্ড দরকার হবে তখন আমরা হোয়াইট বোর্ডের মধ্যে গিয়ে, ঠিক আছে, হোয়াইট বোর্ডের মধ্যে গিয়ে আমরা সেখানে লিখে লিখে পড়বো। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। যারা আসলে এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট আজকে দিল, এবং আজকের এই রেজাল্টটা তোমাদের জন্য আসলে সতর্ক বার্তা। এইচএসসি 26 ব্যাচ দেখা গেছে পাশের হার সারা দেশে মাত্র 58%। গত 20 বছরের মধ্যে পাশের হার হচ্ছে একদম সর্বনিম্ন এসে ঠেকছে এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে। এবং জিপিএ 5 গত বছরের তুলনায় প্রায় 76,000-এর মতো মেনলি মনে হয় কম পাইছে। টোটাল মনে হয় 69,000 সামথিং হচ্ছে এ প্লাস পাইছে। তো এই হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচের আপডেট। এখন সামনে তোমরা এইচএসসি 26 ব্যাচ, তোমরা আসলে প্রস্তুত হয়ে যাও। এরকমই আসলে তোমাদের খাতা দেখা হবে এবং রিয়েল রেজাল্টটা আসলে প্রকাশ করা হবে। তোমরা জানো যে এবারের কিন্তু রেজাল্টে কোনো যারা 30 পাইছে 30-এর সাথে 3 যোগ করে যে 33 করছে আগের বার, এবার আর সেই জিনিসটা করে নাই। কিংবা যারা 79 পাইছে 78 পাইছে তাদেরও যে 1-2 মার্ক যোগ করে 80 বানাইছে, ব্যাপারটা এরকম করে নাই। এখন দিন শেষে ব্যাপারটা কিরকম, দিন শেষে যত ডিসিশন হবে সেটা আসলে উপর থেকেই হবে। আমাদের একমাত্র একটা জিনিসই আমাদের কন্ট্রোলে আছে, সেটা হচ্ছে পড়ালেখা করা। তো এইচএসসি 26 ব্যাচ, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, সামনে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা আছে। এখন থেকে তুমি যদি সিরিয়াস না হও, বিশ্বাস করো এরকম সময় আর হচ্ছে ফেরত পাবা না, ঠিক আছে? এবং তুমি টেস্ট পরীক্ষাটাকে ফোকাস করে এখন থেকে যদি মেন বই ধরে ধরে পড়াশোনা করা শুরু না করো, বোর্ড প্রশ্নগুলোর সিকিউ টপিকগুলো অ্যানালাইসিস করা শুরু না করো, তাহলে দিন শেষে দেখবা এইচএসসি পরীক্ষা তোমারও খারাপ হতে বাধ্য। এজন্যই আমরা বেশি ফোকাস করে হচ্ছে মেন বইটাকে আমাদের ধরে ধরে পড়তে হবে। ক্লিয়ার? মেইন বইটাকে আমাদের ধরে ধরে পড়তে হবে। তাহলে ভাই প্রশ্ন যত কঠিনই আসুক, যেভাবেই নাম্বার সিস্টেম করা হোক, আমরা ইনশাল্লাহ সেই জায়গা থেকে পার হয়ে আসব। ওকে, এবং তোমরা জানো যে আরডিডিএস বরাবর মেইন বই ধরে ধরেই পড়াচ্ছে তোমাদের জন্য। প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রেয়ার 6.0 আমরা কিন্তু এইচএসসির আগেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিব। অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সবগুলো রেকর্ডেড দেয়া আছে। আর সামনে যে লাইভ ক্লাসগুলো হবে এইচএসসির আগেই তোমাদের সব চ্যাপ্টার কিন্তু আমাদের মেইন বই ধরে ধরে পড়া হয়ে যাবে। যদি আমরা এডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করাই, কিন্তু মেইন বই ধরে ধরে আমরা পড়াই। এবং এর সঙ্গে সঙ্গে এই কোর্সে জয়েন করলে শিওর শর্ট জিপিএ 5 যে কোর্সটা আছে সেটাও হচ্ছে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা যারা দুরন্ত প্রেয়ার 6.0 তে এনরোল করবা। ওকে, সেখানে আমরা সিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে করে হচ্ছে পড়াবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। পলিজেনিক ইনহেরিটেন্স, তাহলে এই পলি কথার মানে কি রে? পলি কথার মানে হচ্ছে অনেকগুলা। পলি কথার মানে হচ্ছে কি অনেকগুলা, আর জিন তো মানে হচ্ছে জিন, আর ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স বলতে আমরা কি বুঝাই? উত্তরাধিকার সূত্রে যেই বৈশিষ্ট্যগুলা স্থানান্তরিত হয় সেগুলো যদি অনেকগুলা জিনের উপর নির্ভরশীল হয় তখন সেটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। উত্তরাধিকার সূত্রে যেসব বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় সেগুলো যদি অনেকগুলো জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটাকেই বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের কনসেপ্টটা বোঝার জন্য
একটু আমাদের হোয়াইট বোর্ডে যেতে হবে, সেখান থেকে আমরা ধরে ধরে বোঝার চেষ্টা করব ব্যাপারটা আসলে কি। একটু আমরা হোয়াইট বোর্ডে যাই এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো আমাদের ফার্স্টে আমরা হোমোলোগাস ক্রোমোজোম আঁকি। এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 1, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 1, ঠিক আছে। এরপরে দেখো, ধরো এটা হচ্ছে আমার হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হচ্ছে 5, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 5। তোমরা জানো হোমোলোগাস ক্রোমোজোম গুলার আকার আকৃতি হচ্ছে সেম থাকে এবং তাদের লোকাস একই রকম থাকে এবং একই লোকাসের জায়গায় একই বৈশিষ্ট্য বহনকারী মূলত অ্যালিল থাকে। এই হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্য। তারপরে ধরো আমি আরো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আঁকলাম, এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 9। এবার তুমি চিন্তা করো, এখানে যে হোমোলোগাস ক্রোমোজোম 1, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 5, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 9, এখানে আমি ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোম নিছি। তো এই ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ধরো এটা হচ্ছে আমার অ্যালিল, অ্যালিল 1। আমার হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 5 এর মধ্যে একটা লোকাসে হচ্ছে একটা অ্যালিল আছে হচ্ছে অ্যালিল 2। আবার ধরো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া 9 এর মধ্যে একটা অ্যালিল আছে, অ্যালিল হচ্ছে কত, এটা অ্যালিল হচ্ছে ধরো 3। তাহলে চিন্তা করো, ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল যখন একই সাথে অনেকগুলা বৈশিষ্ট্য, যখন একই সাথে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপস্থাপনটাকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স হওয়ার জন্য আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে নাম্বার 1, ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোম হতে হবে। নাম্বার 2, অ্যালিল গুলা হতে হবে ভিন্ন। অ্যালিল হবে কি? অ্যালিল হবে হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এখানে কিন্তু 3টা অ্যালিল কিন্তু ভিন্ন ভিন্ন, তারা একত্রিত হয়ে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, ওইটাকে আমরা বলে থাকি পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে বুঝলাম কিনা আমাকে একটু বলো। ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল যখন একই সাথে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, সেগুলোকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তো এই বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? যেমন মানুষের উচ্চতা কিংবা হচ্ছে মানুষের বর্ণ, ঠিক আছে, মানুষের উচ্চতা, মানুষের বর্ণ, এই জাতীয় কিছু বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, বুঝলাম কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে এই পলিজেনিক ইনহেরিটেন্সের কনসেপ্টটা আমরা বুঝলাম কিনা। ভিন্ন ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল যদি একত্রিত হয়ে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপস্থাপন নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলে থাকি পলিজেনিক ইনহেরিটেন্স। যেমন মানুষের উচ্চতা কিংবা হচ্ছে বর্ণ, এগুলো নিয়ন্ত্রিত হয় হচ্ছে এভাবে। তাহলে এখন দেখো, এখন এখানে দেখো মেন্ডেলের মতে জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক একাধিক জিন জীবের একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা কিংবা গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। তাহলে আসতে পারে পরীক্ষায় নিচের কোনটি পলিজেনিক ইনহেরিটেন্সের কি উদাহরণ? উদাহরণ হবে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা: উচ্চতা, রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। রং, উচ্চতা, এই দুটো মনে রাখলে মোটামুটি হয়ে যায়। তাহলে দেখো এগুলা পরিমাণগত বৈশিষ্ট্য, কোয়ান্টিটেটিভ ট্রেইট। তার মানে যত বেশি জিন থাকবে, যত বেশি আমাদের জিনের সংখ্যা যত বেশি হবে, তত বেশি এই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। এটা কোয়ান্টিটেটিভ একটা ট্রেইট হিসেবে প্রকাশ পায়, পরিমাণগত। এবার দেখো পলিজিন বলতে আমরা কি বুঝাই? বিভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটা গ্রুপ সম্মিলিতভাবে কোনো একটা জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন গ্রুপকে আমরা বলে থাকি পলিজিন। এখন এখানে নন অ্যালিল কথাটা অনেকে নাও বুঝতে পারো। নন অ্যালিল বলতে কি বোঝানো হয়েছে? অ্যালিল প্রথমে কি সেটা বুঝতে হবে। ধরো আমাদের দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মোটামুটি একই লোকাসে যে দুইটা অ্যালিল থাকে, এরা হচ্ছে একে অপরের অ্যালিল বলা হয়। যেহেতু আমি বলছি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া আলাদা আলাদা, এজন্য এখানে বলছি অ্যালিল 1, এটাকে বলা হয় নন অ্যালিল। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে নন অ্যালিল। তাহলে অ্যালিল থাকে একই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, আর ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে ব্যাপারটাকে বলা হয় নন অ্যালিল। ওকে, এজন্য আমরা ফার্স্টে ওই জিনিসটা বুঝলাম, এখন আমরা নন অ্যালিলের ব্যাপারটা ধরার চেষ্টা করতেছি। ক্লিয়ার হলো কিনা আমাকে বইলো।
ওকে, এই হচ্ছে আমাদের পলিজিন। তাহলে পলিজিনের নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স, এবং এটাকে বলা হয় মাত্রিক চরিত্র বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার বলা হয়ে থাকে। কি ধরনের ক্যারেক্টার বলা হবে? কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার বলা হয়ে থাকে। ওকে ফাইন। এবার দেখো আরো কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলা আছে, যেমন অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলোও কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের দ্বারা মূলত নিয়ন্ত্রিত হতে পারে। ওকে, তাহলে বেশ কিছু রোগের কথাও কিন্তু এখানে আমাদের বলা হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি যে মানুষের গাত্র বর্ণের যে ব্যাপারটা, এখানে বলছে যে নিগ্রোদের 2 জোড়া বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে যা মেলানিন সঞ্চয়ে সাহায্য করে থাকে। তাহলে মেলানিন সঞ্চয়ে সাহায্যকারী জিনের সংখ্যা কয়টা? 2 জোড়া জিন, মানে মোট 4টা জিন। মেরুদণ্ডী প্রাণীর ত্বকে উপস্থিত কালো বা গাঢ় বাদামি বর্ণের যে রঞ্জক, তাই সেটাই হচ্ছে আমাদের মেলানিন। যারা একটু কালো বর্ণের হয় তাদের বডির মধ্যে মেলানিনের পরিমাণটা হচ্ছে বেশি, যারা হচ্ছে ধলা হয় বা শ্বেত বর্ণের হয় তাদের বডির মধ্যে মেলানিনের পরিমাণটা হচ্ছে কম। ওকে গেল। এবার আমরা কিছু জিনিস দেখব, যেমন এখানে ফার্স্টে বলা হয়েছে পলিজেনিক ইনহেরিটেন্সটাকে বোঝানোর জন্য পিতা মাতার নেওয়া হয়েছে প্যারেন্ট জেনারেশন, ফিনোটাইপ নিগ্রো আর হচ্ছে শ্বেতাঙ্গ। যেহেতু বলা হয়েছে যে আমাদের মেলানিন নিয়ন্ত্রণকারী জিনের সংখ্যা কয়টা? 2 জোড়া, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটাকে তার মেনে চলার কথা। দেখি ব্যাপারটা কি মেনে চলে। তাহলে B1 B1 B2 B2 এই 2 জোড়া জিন মূলত কি? মেলানিনের জন্য দায়ী। ওকে, শ্বেতাঙ্গতে তো মেলানিন নিয়ন্ত্রণকারী সেই জিন থাকবে না, অথবা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। তাহলে এখানেও আমি 2 জোড়া স্মল ক্যারেক্টার বি দিয়ে জিনের সংখ্যা নিলাম। এরপরে আমি এখান থেকে গ্যামিট, এটা আমরা অলরেডি সেকেন্ড ক্লাসে পড়ছি যে কিভাবে 2 জোড়া যদি আমাদের অ্যালিল থাকে সেখান থেকে আমি গ্যামিট বানাইতে পারি। একটা B1 নিছি, একটা B2, একটা B1 একটা B2। খেয়াল করছো? B1 B1 নেওয়া যাবে না কখনো, একটা 1 নেওয়া যাবে না। আচ্ছা, সেম স্মল B1 স্মল B2 স্মল B1 স্মল B2, এরকম আমি 4টা গ্যামেট পাইছি। গ্যামেটগুলো দিয়ে আমি F1 জেনারেশন পাইলাম। ওকে, কি পাইলাম? F1 জেনারেশন পাইলাম। তো F1 জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে সকলেই হলো হচ্ছে মিউলেটো বর্ণের। মিউলেটো বর্ণ মানে হচ্ছে কি? মিউলেটো বর্ণ বলতে আমরা বুঝবো হচ্ছে তারা মোটামুটি শ্যামলা কালারের হয়েছে। বুঝতে পারছো? সেটা হচ্ছে কি শ্যামলা কালারের হয়েছে। এবার একটু খেয়াল করি কেন তারা নিগ্রো হলো না। কারণ দেখো তাদের ক্যাপিটাল বি কয়টা? ক্যাপিটাল বি হচ্ছে 2টা। যদি ক্যাপিটাল বি জিনের সংখ্যা যদি টোটাল 4টা হইতো তাহলে তারা একদম নিগ্রো হইতো। ওকে, একদম তারা কালো বর্ণের হইতো। কিন্তু যেহেতু 2টা ক্যাপিটাল বি 2টা স্মল বি, এই জন্য তারা হয়েছে কি শ্যামলা কালারের হয়েছে। সবাই F1 জেনারেশনে সবার হচ্ছে একই অবস্থা। আমি F2 জেনারেশনে মেন্ডেলের দ্বিতীয় সূত্র খোঁজার চেষ্টা করি। তো যখন F2 জেনারেশনটা দেখলাম তখন 2টা F1 জেনারেশনের মধ্যে আমার কি করতে হয়? ক্রস করতে হয়। সেম ব্যাপার, আমার জিনোটাইপটা কত? ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল B2 স্মল B2। আর আরেকটার ক্ষেত্রে আমি সেম জেনারেশন বা জেনোটাইপ নিলাম। এরপরে আমার কি করতে হবে? আমার হচ্ছে গ্যামিট বানাইতে হবে। তো তোমরা জানো যে F2 জেনারেশনের ক্ষেত্রে যদি আমার 2 জোড়া অ্যালিল থাকে সেক্ষেত্রে আমার কিন্তু এরকম চেকার বোর্ড বানাইতে হয়। চেকার বোর্ডটা বানানো খুবই সহজ। B1 B2 B1 স্মল B2 এভাবে আমরা পড়ছিলাম গতকালকে, সেভাবে আমি চেকার বোর্ডটা বানাবো। এখানে দেখার ব্যাপার হচ্ছে একটাই, সেটা যত বেশি সংখ্যক ক্যাপিটাল বি থাকবে সে তত বেশি কালো হবে। যার ক্যাপিটাল বি হচ্ছে 4টা, ঠিক আছে, যার ক্যাপিটাল বি হচ্ছে 4টা, যেমন এই যে নিগ্রো যে ব্যাপারটা, ক্যাপিটাল বি এর সংখ্যা এখানে কয়টা? 1 2 3 4, সে হচ্ছে সবচেয়ে বেশি নিগ্রো, সবচেয়ে বেশি কালো। ওকে, আবার দেখো যখন তার ক্যাপিটাল বি এর সংখ্যা হয় 3টা তখন সে মিউলেটরদের চাইতে বা শ্যামলা কালারের চাইতে একটু বেশি কালো হয়। এই জন্য বলা হয় যে এই মেলানিনের যে ব্যাপারটা এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, এবং এটা একটা কোয়ান্টিটেটিভ ট্রেট। জিনের সংখ্যা যত বেশি হবে তত বেশি সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। ক্যাপিটাল বি যেহেতু মেলানিনের জন্য দায়ী, যত বেশি ক্যাপিটাল বি থাকবে সে মেলানিনের সংখ্যা তত বেশি হবে এবং সে তত বেশি কালো হবে। সেম ব্যাপার যখন আমি এইখানে যাই, এখানেও আমার ক্যাপিটাল বি এর সংখ্যা 3টা, সেও মিউলেটো বা শ্যামলা কালারের চাইতে একটু বেশি কালো হবে। একই কথা, যখন ক্যাপিটাল বি হচ্ছে 2টা সে হবে হচ্ছে মিউলেটো অথবা শ্যামলা কালারের হবে। আবার ধরো যাদের ক্ষেত্রে স্মল বি হচ্ছে 3টা, তারা কি হবে? তারা একটু ফর্সা হবে, তারা শ্যামলাদের চাইতে একটু বেশি ফর্সা হবে, কারণ তার বডিতে মেলানিনের যে অ্যালিল মাত্র একটা আছে, ক্যাপিটাল বি। বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয়ে থাকে কি? এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রেট বলা হয়ে থাকে। বুঝতে পারলাম কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই যে কোয়ান্টিটেটিভ ট্রেট এই কথাটা কোত্থেকে আসছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে, কোয়ান্টিটেটিভ ট্রেট এই জিনিসটা আমরা বুঝলাম কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দ্রুত। আমরা এটা চেকার বোর্ডটা
একবার প্র্যাকটিস করতে পারি তাহলে মনে হয় জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, দ্রুত একটু জানাও কমেন্ট সেকশনে। ফাইন, তাহলে দেখো আমাদের যে জিনিসটা ফার্স্টে বলা হয়েছিল সেটা কি, প্যারেন্টাল জেনারেশন। এই প্যারেন্টাল জেনারেশনের ক্ষেত্রে বলা হয়েছে নিগ্রো এবং হচ্ছে আমাদের শ্বেতাঙ্গ। যদি নিগ্রো যদি হয় তাহলে ক্যাপিটাল B1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B2। তুমি 1 1 2 2 এই ব্যাপারটা খেয়াল রাখবা এটা যখন করবা। শ্বেতাঙ্গদের ক্ষেত্রে জেনোটাইপটা কিরকম হবে, স্মল B1 স্মল B1 স্মল B2 স্মল B2। তাহলে এখান থেকে আমি গ্যামিট পাবো কোনটা, 1 2, সেম স্মল B1 স্মল B2। ওকে, কখনো 1 1 একসাথে নিবা না, এটা হচ্ছে আমার গ্যামিট তৈরির মূল শর্ত। তাইলে দেখবা সবকিছু ঠিকঠাক হয়েছে। যখন আমি ক্রস করাবো পাবো হচ্ছে F1 জেনারেশন ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। তাহলে দেখো ক্যাপিটাল B এর সংখ্যা হচ্ছে 2টা, তাহলে এরা হবে হচ্ছে মিউলেটো বা শ্যামলা কালারের হবে, মিউলেটো বা শ্যামলা কালারের হবে। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে F2 জেনারেশন। যখন আমরা F2 জেনারেশন বানাইতে যাব তখন আমার কি করতে হবে, দুইটা F1 জেনারেশনের মধ্যে আমার ক্রস করাইতে হবে। তাহলে F1 জেনারেশন আমি কি পাইছি, ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2, সেম 1 1 2 2। তাহলে এখন এদের মধ্যে গ্যামিট যদি আমি বানাইতে চাই আমার কি করতে হবে, চেকার বোর্ড বানাইতে হবে। তাহলে চেকার বোর্ডের ক্ষেত্রে সবসময় 1 এর সাথে 1 নিতে হবে। তাহলে 1 2 কত পাবো, B1 B2 B1 B2। এখন এটার সঙ্গে গ্যামিট বানাও, স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B1 স্মল B2। মনে রাখতে হবে গ্যামিট বানানোর সময় কখনোই কিন্তু 1 আর 1 একসাথে নেওয়া যাবে না, 1 নিতে হবে 2 নিতে হবে, 1 এর সঙ্গে 2 নিতে হবে। এটা করলেই সবকিছু মিলে যাবে। সেম ব্যাপার ওইটা যখন করব আমরা 1 এর সাথে 2 1 এর সাথে 2 আবার 1 এর সাথে 2 1 এর সাথে 2। ওকে, তাহলে এভাবে আমরা F2 জেনারেশন গত ক্লাসে যেরকম আমরা সলভ করছিলাম সেভাবে আমরা চেকার বোর্ডটা হচ্ছে মিলাই ফেলবো। ওকে, এবার দেখো আমরা যখন এই F2 জেনারেশনের ক্রমটা দেখলাম, আমরা জানি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে সেটা হওয়ার কত 9:3:3:1। কিন্তু যখন আমরা দেখলাম যে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে F2 জেনারেশন, তখন আমরা পাইলাম 1:4:6:41 14641। সো এটাকে একটা জাস্ট মোবাইল ডিজিটের মতো করে মনে রাখবা, 14641 14641। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সে F2 জেনারেশনের ক্ষেত্রে আমাদের যতগুলা কি পাওয়া যাবে, যতগুলা হচ্ছে আমাদের অনুপাতটা, সেই অনুপাতটা 14641। এর মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাই একটু খেয়াল করি। নিগ্রো একদম কালো হবে হচ্ছে মাত্র একজন, অর্থাৎ তার মধ্যে ক্যাপিটাল বি কয়টা, 4টা থাকবে। তারপরে আসে হচ্ছে গাঢ় বর্ণ। গাঢ় বর্ণ মিউলেটোদের চাইতে একটু বেশি কালো, মিউলেটোদের চাইতে একটু বেশি সাদা হচ্ছে হালকা বর্ণ, আর একদম সাদা হচ্ছে শ্বেতাঙ্গ। তাহলে খেয়াল করো আমার প্যারেন্ট জেনারেশন ছিল কারা, নিগ্রো আর হচ্ছে শ্বেতাঙ্গ। সেখান থেকে F2 জেনারেশনে নিগ্রো পাইছি আমরা একজন, শ্বেতাঙ্গ পাইছি হচ্ছে একজন, বাকি 3জন কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের আন্ডারে পড়ে গেছে সবগুলা, বাকি 3টা বর্ণ। তাহলে 14641 এটা হচ্ছে আমাদের অনুপাত, এটা আমাদের মনে রাখতে হবে। গেল, ঠিক আছে। পলিজেনিক ইনহেরিটেন্স কি আমরা ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত জানাও। তাহলে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য এখন আমরা একটু পড়বো, তার আগে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা দ্রুত। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা দ্রুত আমাকে জানাও কমেন্ট সেকশনে। ওকে ওকে, এবার আসো মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখি। যদি বলি মেন্ডেলের প্রথম সূত্র, এই প্রথম সূত্রটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রেগেশন। এটা আমরা গত ক্লাসেই পড়ছিলাম একদম শুরুর ক্লাসে, যে প্রথম সূত্রটাকে বলা হয় ল অফ সেগ্রেগেশন বা পৃথকীকরণ সূত্র, আর দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র। এখানে আমরা এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে থাকি, এজন্য এটাকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস। আর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা বলি ডাইহাইব্রিড ক্রস, যেহেতু 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করে থাকি। ওকে, ফিনোটাইপিক অনুপাত কত, F2 জেনারেশনে ফিনোটাইপিক অনুপাত কত হয়, 3:1 হয়। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে দেখা যায় কত, ফিনোটাইপিক অনুপাত F2 জেনারেশনে 9:3:3:1। ওকে, 4 নম্বরে বলছে শুধুমাত্র জিনের পৃথকীকরণ হয়। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে জিনের পৃথকীকরণ তো হবেই, সাথে জিনের কি হয়, স্বাধীন সঞ্চরণ হবে। ওকে, এই জন্য এটাকে বলা হয়
স্বাধীন সঞ্চরণের সূত্র। আমরা দেখছি যে F2 জনুতে আমরা যখন গ্যামিট বানাতে যাই, যখন F1 জনুর মধ্যে যখন ক্রস করাই, তখন যখন গ্যামিট বানাইতে যাই, ওইটার মধ্যেই আমরা আসলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা খুঁজে পাই। ওকে, পঞ্চম হচ্ছে দ্বিতীয় অপত্য বংশে শুধুমাত্র প্যারেন্টাল টাইপের বংশধর উৎপন্ন হয়। আর এখানে বলছে দ্বিতীয় অপত্য বংশে প্যারেন্টাল ছাড়াও রিকম্বিনেন্ট টাইপের বংশধর উৎপন্ন হতে পারে। এজন্য অনুপাতটা কিন্তু 9331। আবার পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে অনুপাত পাইছি 14641। ওকে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করবে না, কিন্তু দ্বিতীয় সূত্রটা অবশ্যই কাকে অনুসরণ করে? প্রথম সূত্রটাকে অনুসরণ করে যায়। তাহলে এই হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য। এবার আসি অ্যালিলিক জিন আর নন অ্যালিলিক জিনের মধ্যে পার্থক্যকে একটু খেয়াল করি আমরা। দেখো, অ্যালিলিক জিন মানে কি? জোর বাঁধা দুইটা সমসমস্থ ক্রোমোজোম অথবা হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনের জুটির একটাকে বলা হয় একে অপরের অ্যালিল। এই ব্যাপারটা আমরা আগেই ক্লিয়ার হয়েছিলাম। আমরা আবার যদি ছবিটা দেখি, ছবিটা দেখলে আমরা আরো ক্লিয়ার হব। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম 1। এর মধ্যে একটা আসে কার থেকে? একটা আসে হচ্ছে বাবার থেকে, আরেকটা আসে হচ্ছে মায়ের থেকে। তাহলে বাবা এবং মায়ের একই লোকাস, এটা হচ্ছে একই লোকাস। এই একই লোকাসে অবস্থিত জিন, তারা ধরো দেহের বর্ণ নিয়ন্ত্রণ করে থাকে, তখন এই জিন দুইটাকে একে অপরের অ্যালিল বলা হয়। ঠিক আছে, তখন এই জিন দুইটাকে কি বলা হয়? একে অপরের অ্যালিল বলা হয়। সেম কথা, নন অ্যালিলিক জিন মানে কি? জোর বাঁধা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত জিন জুটির একটাকে অপরটার কি বলা হয়? নন অ্যালিলিক জিন বলা হয়। তাহলে নন অ্যালিলিক জিনটা আমরা একই হোমোলোগাস ক্রোমোজোমে পেতে পারি। যেমন ধরো, আমি বাবার ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমাদের একটা এলিল, এটা ধরো হচ্ছে এলিল অফ ফাদার, এই জন্য এলিল এফ বললাম। ওকে, আর মায়ের একটা ভিন্ন লোকাস হচ্ছে এই জায়গাটা, এটাকে আমি বললাম হচ্ছে এলিল কি? এলিল জি। এখন এলিল এফ আর এলিল জি এরা একে অপরের নন এলিলিক জিন। নন এলিলিক জিন কারণ এই দুইটা জিন ভিন্ন লোকাসে অবস্থিত। বুঝতে পারছো? এই দুইটা জিন কোথায় অবস্থিত? ভিন্ন লোকাসে অবস্থিত। এই জন্য এটাকে বলা হয় কি? নন এলিলিক জিন। ওকে, তাহলে এলিলিক জিন হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে থাকবে, নন এলিলিক জিন হোমোলোগাস ক্রোমোজোমের কই থাকবে? ভিন্ন ভিন্ন লোকাসে থাকবে। এই হচ্ছে আমাদের জাস্ট কনসেপশনটা। একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অ্যালিলিক জিন, নন অ্যালিলিক জিন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। অ্যালিলিক জিনের ক্ষেত্রে আমরা ডমিনেন্স পাই, নন অ্যালিলিক জিনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি হচ্ছে অ্যাপিস্টেসিস। আমরা অ্যাপিস্টেসিস কোথায় পড়ছিলাম? ওই যে প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। ঠিক আছে, যখন আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা পড়ছিলাম, সেখানে আমরা অ্যাপিস্টেসিসের কাহিনী পড়ছিলাম, যে নন অ্যালিলিক জিন কোন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেটাকে বলা হয় এপিস্টেটিক জিন। ওকে, আর যেই জিনটা বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বলে থাকি হাইপোস্ট্যাটিক জিন। ওকে, এরপরে দেখি আমরা অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতার মধ্যে পার্থক্য। এটা আমরা যখন আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম পড়ছিলাম সেই অনুসারে আমরা একটু দেখে নিতে পারি। প্রথম কথা কি? প্রকট অ্যালিলটা আংশিক প্রকটতা দেখায়, আর সমপ্রকটের ক্ষেত্রে উভয় অ্যালিলই সম্পূর্ণ প্রকটতা দেখায়। এখানে আমাদের কথা পড়ার চেয়ে আমরা যদি চেকার বোর্ডটা ভালো মতো সলভ করি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। গত ক্লাসে আমরা চেকার বোর্ডটা সলভ করে দেখাইছি, সেই ক্লাসটা দেখে নিলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে তোমার কাছে একদম। ওকে, এবার আসি মোনোজেনিক ইনহেরিটেন্স আর পলিজেনিক ইনহেরিটেন্স, এটার মধ্যে পার্থক্য কি একটু করে দেখে নি। চলো, মোনোজেনিক, মোনো কথার মানে হচ্ছে এক, তার মানে একটা জিনের নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চরণকে বলা হয় কি? মোনোজেনিক ইনহেরিটেন্স। তাহলে মোনোজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে কয়টা জিন কাজ করে? একটা মাত্র জিন মূলত কাজ করে। আর পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে একাধিক স্বতন্ত্র জিন কাজ করবে, এজন্য কথায় আসছে হচ্ছে পলি। ওকে, এখন এই মোনোজেনিক ইনহেরিটেন্সে মূলত আমরা জানি প্রকট নাকি প্রচ্ছন্ন, শুধুমাত্র এটাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এটাকে বলা হয় কোয়ালিটেটিভ। কি বলা হয়? কোয়ালিটেটিভ বা গুণবাচক বৈশিষ্ট্য। আর পলিজেনিকে আমরা দেখলাম যে জিনের সংখ্যা যত বেশি হবে, বৈশিষ্ট্য তত ভালো মতো প্রকাশিত হবে। যেমন যার ক্যাপিটাল বি এর সংখ্যা যত বেশি দেখছিলাম, সে তত বেশি কালো। এই জন্য এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ বা পরিমাণবাচক বৈশিষ্ট্য। জিন ক্রিয়া হচ্ছে স্বতন্ত্র থাকে মনোজেনিকের ক্ষেত্রে, পলিজেনিকের ক্ষেত্রে জিন সংখ্যাগুলো কি থাকে? আস্তে আস্তে বাড়তে থাকে, সমপরিমাণ হতে পারে, ক্রমবর্ধিষ্ণু হতে পারে। এগুলো জেনারেশনের চেকার বোর্ডের মধ্যে বা ক্রসের উপর ডিপেন্ড করবে। 4 নম্বরে কি বলছে? যে F2 জোনের ফিনোটাইপে বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, আর F2 জোনের ফিনোটাইপে দেখা যায় হচ্ছে অবিচ্ছিন্ন প্রকরণ, যার জন্য সুস্পষ্টভাবে পৃথক করা যায় না।
যেমন ধরো একটা কালো মানুষ, নিগ্রো আর হচ্ছে শ্বেতাঙ্গ, এখন নিগ্রোর চাইতে একটু কালো, নিগ্রোর চাইতে হচ্ছে একটু সাদা, এই বর্ণের ডিফারেন্সটা ধরতে পারা হচ্ছে কঠিন। সো পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্যগুলোর তারতম্য বা ডিফারেন্সটা খুব কম হয়, কিন্তু মনোজেনিক ইনহেরিটেন্সে দেখা যায় একদম আলাদা আলাদা বৈশিষ্ট্য নির্ধারণকারী আমরা বৈশিষ্ট্য খুঁজে পাই, যার জন্য আলাদা করা সহজ। এটাই বলছে যে বিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, সুস্পষ্টভাবে পৃথক করা যায়, কিন্তু পলিজেনিকে অবিচ্ছিন্ন প্রকরণ দেখা যায়, আমরা সুস্পষ্টভাবে পৃথক করতে পারবো না। 5 নাম্বার, মেন্ডেলিয়ান অনুপাত পাওয়া যায়, তাই এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মনোজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে F1 জনু বলো F2 জনু বলো, তারা মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে মেনে চলবে, কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা মেন্ডেলিয়ান অনুপাত কিন্তু পাবো না। কারণ পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যেখানে F2 জেনারেশনে মেন্ডেলিয়ান অনুপাত কত ছিল, 9331, পলিজেনে আমরা পাইলাম কত, 14641। এই হচ্ছে আমাদের তফাৎ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স গুলোর মধ্যে পার্থক্যগুলো আমরা পড়লাম। ক্লিয়ার হলো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। নেক্সটে আমি জানাই যে লিঙ্গ নির্ধারণ নীতি অথবা সেক্স ডিটারমিনেশনটা কিভাবে হয়। তো এটা খুবই সহজ একটা টপিক। আমরা জানি যে মানুষের একটা কোষের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে, মোট 46টা ক্রোমোজোম থাকে, তাই না? তো এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হচ্ছে অটোজোম। 44টা কি? 44টা হচ্ছে অটোজোম, এবং এই অটোজোমের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু দেখা যায় না। ওকে, আর সেক্স ক্রোমোজোম কয়টা? সেক্স ক্রোমোজোম হচ্ছে 2টা অথবা 1 জোড়া আমরা বলতে পারি। তাহলে দেখো, পুরুষ এবং নারী এই উভয়ের মধ্যে 22 জোড়া উভয় লিঙ্গে একই রকম থাকে, এরাই হচ্ছে আমার অটোজোম। আর 1 জোড়া হচ্ছে আলাদা, এটাকে আমরা বলে থাকি সেক্স ক্রোমোজোম। আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY আমরা বলে থাকি, আর স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। এই জন্য নারীকে বলা হয়ে থাকে হোমোগ্যামেটিক সেক্স, যেহেতু দুইটাই একই ধরনের, এজন্য হোমো কথাটা আসছে, হোমো মানে হচ্ছে একই। আর পুরুষকে বলা হয়ে থাকে কি, হেটেরোগ্যামেটিক সেক্স, যেহেতু দুইটা আলাদা, এজন্য এটাকে বলা হয় হেটেরোগ্যামেটিক সেক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন মানুষের ক্ষেত্রে জিনিসটাকে কিভাবে প্রকাশ করা হয়? ধরো মানুষের একটা কোষকে আমি প্রকাশ করতে চাই, এই কোষের মধ্যে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টা। ওকে, টোটাল ক্রোমোজোমের সংখ্যা যদি 46টা হয়, তাহলে অটোজোম কয়টা? 44টা, প্লাস দিয়ে আমি লিখতে পারি হচ্ছে XY। তাহলে এটা সুন্দর মতো আমি এটাকে প্রকাশ করলাম। অথবা আমি এভাবেও লিখতে পারি, 46 দিয়ে যদি কমা দিয়ে XY দিই, তাহলে আমি একটা কোষকে প্রকাশ করতে পারি। তাহলে এভাবে আমি একটা কোষের ক্রোমোজোম সংখ্যাকে মূলত প্রকাশ করে থাকি, হয় 44 প্লাস XY অথবা 46 কমা দিয়ে XY। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এইভাবে আমি একটা কোষের সংখ্যাটাকে মূলত প্রকাশ করে থাকি XY এর মাধ্যমে। এবার দেখি আমরা যে আমাদের এই হেটেরোগ্যামেসিস যে প্রক্রিয়া আছে, এই হেটেরোগ্যামেসিস প্রক্রিয়াটা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে XXXY পদ্ধতি, আর একটা হচ্ছে XXX0 পদ্ধতি। ওকে, এখন খেয়াল করি আমরা সুন্দর মতো, এই XXXY এটা কোথায় কোথায় পাই আমরা? অবশ্যই মানুষের মধ্যে পাবো, সাথে কিছু ড্রোসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, গাজা, তেলাকুচা, এদের মধ্যে আমরা মূলত XXXY এই লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমটা মূলত পাই। আমরা জানি যে XXXY তে হোমোগ্যামেটিক যে সেক্সটা, এরা হচ্ছে নারী, আর XY হচ্ছে হেটেরোগ্যামেটিক, এরা হচ্ছে পুরুষ। ওকে, আর XXX0 মানে কি? খেয়াল করো, XX এরা হচ্ছে মূলত কি? এরা হচ্ছে হোমোগ্যামেটিক, এরা কিন্তু হবে নারী। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে XY না থেকে X0 থাকে, অর্থাৎ শুধুমাত্র একটাই মাত্র ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্রোমোজোম থাকে। পুরুষের ক্ষেত্রে কোন ক্রোমোজোমটা অনুপস্থিত? Y ক্রোমোজোমটা হচ্ছে অনুপস্থিত থাকে। তো এই ধরনের ক্রোমোজোম দেখা যায় কার ক্ষেত্রে? বিভিন্ন ধরনের পোকার ক্ষেত্রে, ছাড় পোকা, তেলা পোকা, এগুলার ক্ষেত্রে। তারপর ঘাস ফড়িং, তারপর হচ্ছে ডায়োস্কোরিয়া, এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে আমরা XXX0 পাই। ওকে, অর্থাৎ পুরুষের মধ্যে Y ক্রোমোজোম থাকবে না কোথায়? কিছু পোকা, যেমন তেলা পোকা, ছাড় পোকা, ঘাস ফড়িং, তারপর কোন ধরনের উদ্ভিদে? ডায়োস্কোরিয়ার মধ্যে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সিস্টেম গেল। ওকে, ফাইন। এরপরে আমরা একটু খেয়াল করি, ডায়োস্কোরিয়ার মধ্যে আমরা এই জিনিসটা দেখি। আমরা চলে যাব এখন সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে আমরা চলে যাব। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে আমরা আসলে কি বুঝি? খেয়াল করি, আমাদের একটা কোষের মধ্যে মোট টোটাল কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম।
এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হচ্ছে অটোজোম, বাকি দুইটা হচ্ছে আমার সেক্স ক্রোমোজোম। তো কথা হচ্ছে এই যে অটোজোম থাকে 44টা, এই 44টা অটোজোমে যদি সমস্যা থাকে তখন হয় অটোজোমাল ডিসঅর্ডার। আর সমস্যা যদি দুইটা সেক্স ক্রোমোজোমে থাকে তখন ওটাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এই হচ্ছে আমাদের তফাৎ। তাহলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারটা কোথায় হবে? আমাদের সেক্স ক্রোমোজোমে হবে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা কোথায় হবে? আমাদের সেক্স ক্রোমোজোমে হবে, অর্থাৎ এক্স এর মধ্যে হতে পারে, ওয়াই এর মধ্যে হতে পারে। এখন ব্যাপারগুলো একটু দেখি। মানুষে এ পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্কড জিন মূলত পাওয়া যায়, এবং মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ এক্স অথবা ওয়াই এর মাধ্যমে বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় সেগুলাকেই বলা হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার অথবা অস্বাভাবিকতা। তো এক্স জিন, ঠিক আছে, এক্স জিন আর ওয়াই জিন, এদের মধ্যে এক্স এ যদি সমস্যা হয় এরকম কিছু রোগ আছে আলাদা, যেমন বলছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া কিংবা ডুশনি মাস্কুলার ডিস্ট্রফি। ডুশনি মাস্কুলার ডিস্ট্রফিতে কি হয়? দেহের যে মাসলগুলো আছে সেই মাসলগুলোতে আস্তে আস্তে প্রবলেম দেখা যায়। ওকে, হিমোফিলিয়াতে কি হয়? তার রক্তটা ঠিক মতো জমাট বাঁধতে পারে না। লাল সবুজ বর্ণান্ধতাতে কি হবে? রোগী কালার ব্লাইন্ড থাকে, রং বুঝতে পারে না, শুধু সাদা দেখবে আর হচ্ছে কালো দেখবে। ওকে, আর মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য একটাই আছে, সেটা হচ্ছে কানের লোম। কি বলা হয়? সেটাকে বলা হয়ে থাকে কানের লোম। ওকে, এবার চলো আমরা লাল সবুজ বর্ণান্ধতার ব্যাপারটা একটু দেখি। এখানে আমাদের কিন্তু চার্টের ব্যাপার আছে, আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো লাল সবুজ বর্ণান্ধতা, এই লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে প্রথম কথা কি লিখছে? কয়েকজন বিজ্ঞানীর কথা এখানে লেখা আছে যে এটাকে ডাল্টনিজম বলা হয়, কারণ জন ডাল্টন সর্বপ্রথম মানুষের বর্ণান্ধতা সম্পর্কে বিস্তারিত কিন্তু আইডিয়া দিছিলেন। এবং এইটা প্রকাশের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইশিহারা কালার টেস্ট। এটার মাধ্যমে আমরা বর্ণান্ধ কিনা সেই জিনিসটা বুঝতে পারি। ওকে, এখন আমাদের নির্ণয় করতে হবে যে কালার ব্লাইন্ড কারা হতে পারে, কারা হতে পারে না। চলো এই জিনিসটা একটু খেয়াল করি। তো প্রথম কথা, লাল সবুজ বর্ণান্ধতা অথবা কালার ব্লাইন্ডনেস, এটা সমস্যা হচ্ছে কিসের হতে পারে? সমস্যা হয়ে থাকে এক্স জিনের। কার? এক্স জিনের। ওয়াই জিনের কিন্তু সমস্যা হয় না। এটা কি প্রকট জিন নাকি প্রচ্ছন্ন জিন? এটা প্রচ্ছন্ন জিন গঠিত। ঠিক আছে, এটা কি প্রকট জিন নাকি প্রচ্ছন্ন জিন? এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জিন গঠিত হয়ে থাকে। ওকে ওকে ফাইন। এবার তুমি একটু খেয়াল করো, যদিও প্রচ্ছন্ন জিন, এখন পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের ক্ষেত্রে ধরো এক্স ক্রোমোজোম একটাই থাকে, এই জন্য আমাদের এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে পুরুষ অবশ্যই বর্ণান্ধ হবে। বুঝতে পারছো? সো পুরুষের ক্ষেত্রে আমার কি দরকার নাই, পুরুষের ক্ষেত্রে কিন্তু আমার দুইটা জিনে সমস্যা আছে এরকম হওয়ার দরকার নাই। যদি পুরুষের যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে, শুধু যদি ওই এক্স ক্রোমোজোমের সমস্যাটা হয় তাহলে কিন্তু সে কালার ব্লাইন্ড হয়ে যাবে। কিন্তু নারীদের ক্ষেত্রে কি হয়? নারীদের ক্ষেত্রে ধরো হচ্ছে আমার দুইটা এক্স ক্রোমোজোম তো আছে, তো একটা এক্স ক্রোমোজোমের মধ্যে আমার প্রবলেম হয়েছে, কালার ব্লাইন্ডনেস এটার জিনটা আছে এটার মধ্যে, তো সেক্ষেত্রে সে হবে হচ্ছে বাহক। সেক্ষেত্রে সে কি হবে? বাহক হবে। একমাত্র কোন অবস্থায় একটা মহিলা কালার ব্লাইন্ড হতে পারে? যদি তার প্রচ্ছন্ন জিন দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যেই থাকে, তখন সে হবে হচ্ছে কি? বর্ণান্ধ। বর্ণান্ধ, বুঝতে পারছি? তাহলে পুরুষ হচ্ছে এক্ষেত্রে অভাগা। পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকে সে হবে কালার ব্লাইন্ড। আর নারীদের ক্ষেত্রে আমরা দুইটা ধরন দেখতে পাই, বাহকও হতে পারে, বর্ণান্ধ হতে পারে। যদি একটা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকে সে হবে বাহক, যদি দুইটা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকে তাহলে সে হবে কি? তখন বর্ণান্ধ হবে। এখন আমরা চলে যাব হচ্ছে চেকার বোর্ডের মধ্যে। চলো প্রথম কথা আমরা বই অনুসারে করি। বইয়ের মধ্যে প্রথমত কি বলছে? বইয়ের মধ্যে প্রথমত বলছে হচ্ছে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলা, এটা ধরেই আমরা করি। চলো, বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলা। তো বইয়ের মধ্যে আসলে নর্মাল ক্রোমোজোমকে ক্যাপিটাল মানে এক্স ক্যাপিটাল সি দিয়ে বুঝাইছে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল। ওকে, আর এক্স স্মল সি দিয়ে বুঝাইছে হচ্ছে কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ডের এক্স ক্রোমোজোম। ওকে, কিন্তু আমরা বুঝার সুবিধার্থে কি করব? আমরা এখানে ক্যাপিটাল সি আর স্মল সি এর মধ্যে যাব না। যদি আমি শুধুমাত্র এক্স লিখি তাহলে বুঝবা এটা হচ্ছে নর্মাল, যদি এক্স এর সাথে আমি স্মল সি দিই তাহলে এটা হবে হচ্ছে কালার ব্লাইন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে করি। চলো তাহলে প্রথমত আমরা দেখব প্যারেন্ট জেনারেশনের মধ্যে বর্ণান্ধ পুরুষ। যদি বর্ণান্ধ পুরুষ হয় তাহলে আমরা জানি একটা এক্স ক্রোমোজোম তার আছে, সেখানেই আমার ঝামেলা হবে। তাহলে এক্স ই ওয়াই, এটা হচ্ছে আমাদের বর্ণান্ধ পুরুষ। ওকে,
আর মহিলাদের ক্ষেত্রে কি হবে, স্বাভাবিক মহিলা, তার মানে দুইটা হচ্ছে আমার কি সেম, এখানে কোনো ক্রোমোজোমে আমার সমস্যা নেই, সে হচ্ছে স্বাভাবিক। ওকে, আচ্ছা ভাইয়া এটা কি ওয়াই ক্রোমোজোমে হয় না? না, এটা হচ্ছে এক্স লিঙ্কে হয়, এটা শুধুমাত্র এক্স জিনের মধ্যে হয়। ওয়াই জিনের কোনো সমস্যার জন্য কখনো কালার ব্লাইন্ডনেস হয় না, শুধুমাত্র এক্স ক্রোমোজোমের মধ্যেই এই সমস্যাটা হতে পারে। ওকে, এবার দেখো আমরা এখন কি করব, সুন্দর মতো তুমি চেকার বোর্ডের মতো মিলাও। তাহলে আমরা এখানে প্রথমে এক্সি নিয়ে কাজ করি, এক্স পাবো, আবার হচ্ছে এক্সি এক্স। ওকে, এবার আমরা ওয়াই নিয়ে কাজ করব, অন্য একটা কালার নিই, এটা আর হচ্ছে এটা। তাহলে কত হবে, এক্স ওয়াই সেম এক্স ওয়াই। তাহলে আমরা দেখতে পারতেছি কি, আমরা দেখতেছি যে যারা কন্যা, সেই কন্যাগুলা কি হচ্ছে, কন্যাগুলা হচ্ছে বাহক, কারণ তাদের একটা ক্রোমোজোমে সমস্যা হচ্ছে। তাহলে কন্যা হচ্ছে কি বাহক, এই কন্যাও কি, এই কন্যাও হচ্ছে বাহক, বুঝতে পারছো? ওকে, আর যেসব পুত্র হচ্ছে, পুত্র হচ্ছে দুইটা, এই পুত্র দুইটা হচ্ছে স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। তো পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে কত পার্সেন্ট স্বাভাবিক হয়, কত পার্সেন্ট অস্বাভাবিক হবে, কত পার্সেন্টের বর্ণান্ধতা থাকে। আমরা মুখস্থ করব না, আমরা চেকার বোর্ড যথেষ্ট মানে আকার যথেষ্ট সময় পাবো, চেকার বোর্ড দেখেই তুমি করো, তাহলে একদম কনফিউশন ছাড়াই তুমি জিনিসটা মিলাইতে পারবা, একদম গ্যারান্টি সহকারে শিওরলি একদম মিলাইতে পারবা, বুঝছো? তাহলে স্বাভাবিক পুত্র, সেটা হচ্ছে স্বাভাবিক পুত্র। ওকে, তাহলে বুঝলাম। এরপরে আমরা কি করব, ধরো একটা বাহক কন্যা আর একটা স্বাভাবিক পুত্র, তাদের মধ্যে আমরা এখন ক্রস করাবো। বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা আমাদের করছে, দেখো বাহক কন্যা আর হচ্ছে স্বাভাবিক পুত্রের মধ্যে আমরা ক্রস করাইতে পারি, এটা দরকার নাই, জাস্ট একটা জেনারেশন এখানে রাখছে। ওকে, তাহলে দেখলাম কি আমরা যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে যদি বিয়ে হয়, তাদের যদি 4টা সন্তান হয়, তাহলে 2টা হবে বাহক কন্যা আর 2টা হবে হচ্ছে স্বাভাবিক পুত্র। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের বর্ণান্ধতা। তো এই জিনিসটা শুধুমাত্র যে লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে হয় এরকম না, আমরা এটা দিয়ে একদম হিমোফিলিয়ার ব্যাপারটাও কিন্তু মিলাইতে পারি, সেম ব্যাপার। সো হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র মনে রাখবো যে হিমোফিলিয়াটাও কিন্তু এক্স ক্রোমোজোমেই শুধুমাত্র সমস্যা হয়, ওয়াই ক্রোমোজোমে হিমোফিলিয়ার কোনো সমস্যা হয় না। ওকে, তো এখানে আমরা দিতে পারি হিমোফিলিয়ায় আক্রান্ত ক্রোমোজোম হচ্ছে আমার এক্স এইচ। ওকে, আর নর্মাল ক্রোমোজোম তো আমাদের এক্স, তো সবগুলা সি এর জায়গায় তুমি এইচ দিলে এটা হিমোফিলিয়ার ক্ষেত্রে আমি সেম চেকার বোর্ড দেখতে পারি। ওকে, এটা হবে হচ্ছে একদম সেম চেকার বোর্ডে আমার চলে যাবে। এই হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা আর হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা চেকার বোর্ডটা দেখলাম। এখন আমরা একটু বই পড়ি, বইয়ের মধ্যে আর কি কি লেখা আছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। বর্ণান্ধতা রোগের প্রচ্ছন্ন জিনটা বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে পৌত্রকে আক্রান্ত করে। অর্থাৎ পিতা থেকে কোথায় যায়, পিতা থেকে যায় হচ্ছে কন্যার মধ্যে। তোমরা দেখছো বর্ণান্ধ পুরুষের কন্যাগুলা বাহক হচ্ছে, ঠিক আছে, বাহক হচ্ছে, এবং আলটিমেটলি কি হবে, সেটা তার নাতিতে গিয়ে পৌঁছাবে। এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে যে ওই বাহক মহিলার সাথে যদি একটা স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, তখন দেখা যায় যে পুত্র কি হয়, পুত্র হয় স্বাভাবিক একটা আর বর্ণান্ধ পুত্র হয় একটা। আমরা সেম ভাবে চেকার বোর্ডটা এভাবে মিলাইতে পারি, একই কথা হবে। তাহলে আমরা চেকার বোর্ডটা একটু মিলাই দেখে এই জিনিসটা ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করি। তাহলে প্রথম কথা কি, আমার পুরুষ হবে কি, এখন আমরা দেখলাম পুরুষ হবে হচ্ছে স্বাভাবিক, যদি স্বাভাবিক পুরুষ হয় তাহলে এক্স ওয়াই, যদি হয় হচ্ছে আমার বাহক কন্যা তাহলে আমার লিখতে হবে এক্স সি, তারপর হচ্ছে এক্স। এবার তুমি গ্যামিট গুলা দেখো, এক্স সি এক্স এক্স এক্স, অন্য একটা কালার দিয়ে আমরা বাকিটা দেখবো, ওয়াই এর সাথে এক্স, তাহলে এক্স সি ওয়াই, সেম ভাবে আমাদের কি হবে এক্স ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুরুষ, কারণ এক্স ক্রোমোজোমে কোনো সমস্যা নাই। এরা হচ্ছে আমাদের বাহক নারী, কারণ তাদের একটা এক্স ক্রোমোজোমে সমস্যা আছে। এবার দেখি আমরা, এটা হচ্ছে আমার বাহক কন্যা আর এটা হচ্ছে আমার স্বাভাবিক কন্যা। স্বাভাবিক কন্যা, এটা হবে কি, এটা হবে হচ্ছে বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র, আর এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই যে বর্ণান্ধ পুত্র, তার নানা কিন্তু ছিল বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে? তাহলে বর্ণান্ধ কে ছিল, বর্ণান্ধ নানা। এই বর্ণান্ধ নানার জিনের জন্য আমার পুত্রটা যেটা হইলো সেটা হচ্ছে বর্ণান্ধ পুত্র।
এজন্য বলা হয়েছে যে পিতা থেকে কন্যার মাধ্যমে পৌত্রের মধ্যে সঞ্চারিত হয়। নানা ছিল বর্ণান্ধ, সেখান থেকে নাতি হয়ে গেছে বর্ণান্ধ পুত্র। ওকে, এজন্য এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়ে থাকে। বুঝতে পারলাম কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও যে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো কিনা। ওকে, বুঝতে পারছি? দ্রুত একটু জানাও কমেন্ট সেকশনে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা। তো মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ কি? নাম্বার 1, যে বর্ণান্ধতার জিন যে এক্স ক্রোমোজোমে শুধুমাত্র অবস্থিত এবং এটা প্রচ্ছন্ন প্রকৃতির হয়। এজন্য মহিলাদের ক্ষেত্রে যদি হইতে হয় আমার 2টা এক্স ক্রোমোজোমেই আমার এই জিনের সমস্যাটা থাকতে হবে, কিন্তু পুরুষের ক্ষেত্রে হলে শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোমে যদি ঝামেলা থাকে তাহলেই সে শেষ, তার হচ্ছে বর্ণান্ধতা দেখা যাবে। বর্ণান্ধতার কোনো চিকিৎসা নেই এবং বর্ণান্ধ রোগী কখনোই সুস্থ হয় না। ইশিহারা কালার টেস্টের মাধ্যমে লাল সবুজ বর্ণান্ধতা কি করতে পারি? আমরা শনাক্ত করতে পারি। যেমন এই যে ছবিটা বইয়ের মধ্যে দেয়া, যারা বর্ণান্ধ তারা এটা বলতে পারবে না, 73 যে লেখা আছে, কারণ তারা হচ্ছে কালার ব্লাইন্ড। তারপর দেখো একজন স্বাভাবিক মানুষ কিন্তু এখানে দেখো যে লাল আপেল সবুজ আপেল একদম আলাদা করে দেখতে পারতেছে, কিন্তু যে কালার ব্লাইন্ড সে কিন্তু এই জিনিসটা ভালো মতো দেখতে হবে না। ওকে ভাইয়া, নানার থেকে কেমনে হয় ভাইয়া? এই জিনিসটা কিভাবে আমরা পড়লাম একটু আগে খেয়াল করো। আমরা আগের ক্রসটা কি দেখাইছিলাম? আগের ক্রসটা দেখাইছিলাম বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে? বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক একটা মহিলার বিয়ে হলো, পুরুষটা ছিল বর্ণান্ধ, সেখান থেকে তার একটা কন্যা পাইছি আমরা, বাহক কন্যা। তো তার এই বাহক কন্যার সঙ্গে যখন একটা স্বাভাবিক পুরুষের বিয়ে হয় তখন তার পুত্রটা হয় হচ্ছে বর্ণান্ধ পুত্র। বুঝতে পারছো? তাহলে এই বর্ণান্ধ পুত্রের নানা কে ছিল? বর্ণান্ধ পুরুষটা ছিল না? তাহলে নানাও বর্ণান্ধ, নাতিও হচ্ছে বর্ণান্ধ হলো। এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্টে জানাও আমাকে। ওকে, বুঝলাম কিনা আমাকে দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের কালার ব্লাইন্ডনেসের ব্যাপারটা আমরা পড়লাম। হিমোফিলিয়া নিয়ে আমাদের ক্রসের যে ব্যাপারটা সেটা আমরা অলরেডি পড়া শেষ। আমরা এখন বাকি জিনিসটা পড়বো, জাস্ট আমাদের লেখার মধ্যে কি আছে। ওকে, তাহলে হিমোফিলিয়ার ব্যাপারটা একই রকম, যে এক্স ক্রোমোজোমের মধ্যে একটা প্রচ্ছন্ন মিউটেন্ট জিন থাকে যেটার জন্য আলটিমেটলি আমাদের হিমোফিলিয়াটা হয়। এটা 2 ধরনের হতে পারে, হিমোফিলিয়া এ হতে পারে, হিমোফিলিয়া বি হতে পারে। তো হিমোফিলিয়া এ হয়ে থাকে কেন? কারণ আমাদের ফ্যাক্টর 8, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় সেটাকে আমরা বলে থাকি কি? অ্যান্টি হিমোফিলিক এ। এটা কোন ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য হয়? ফ্যাক্টর 8 এর জন্য। আরেকটা আছে হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9, যদি সেইটা উৎপন্ন না হয় তখন হয় আমাদের ক্রিসমাস ডিজিজ অথবা হিমোফিলিয়া বি। এজন্য ফ্যাক্টর 9 কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। বুঝতে পারছি? এখন দেখো এই হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষেরাই কিন্তু বেশি আক্রান্ত হয়, কারণ আমরা জানি হিমোফিলিয়াটা একটা এক্স জিনের মধ্যে সমস্যা, এক্স ক্রোমোজোমের সমস্যা হতে পারে, আর এর হচ্ছে প্রচ্ছন্ন একদম লাল সবুজ বর্ণান্ধতার মতো। এই জন্য পুরুষে যদি একটা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকে সে কিন্তু হিমোফিলিয়া হয়ে যাবে তার। আর নারীর ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে 2টা এক্স ক্রোমোজোমের সমস্যা থাকলেই কিন্তু শুধুমাত্র সে কি হবে? হিমোফিলিক পেশেন্ট হবে। ওকে, একদম লাল সবুজ বর্ণান্ধতার মতো। প্রতি 10,000 জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হয়। অধিকাংশ হিমোফিলিয়া ব্যক্তি হিমোফিলিয়া এ রোগ হয়, তার মানে তাদের ব্লাড ক্লটিং কোন ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে? 8, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকবে। এবং হিমোফিলিক যারা থাকে তারা 16 বছর বয়সের মধ্যেই কিন্তু রক্তক্ষরণের জন্য মারা যায়। তাহলে আমাদের একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার, যে এক্স লিঙ্ক ঘটিত যেই প্রচ্ছন্ন রোগগুলো আছে, এক্স ক্রোমোজোমের সমস্যা হয় যেই প্রচ্ছন্ন রোগগুলো আছে, সেগুলাতে কিন্তু পুরুষেরা সবসময় আক্রান্ত হয়। পুরুষদের মধ্যে কখনো বাহক থাকে না, মহিলাদের মধ্যে বাহক থাকতে পারে। ওকে, গেল। এখানে বলছে মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যার মধ্যে 2 কন্যা এলিস আর বিয়াট্রিস তারা ছিল হিমোফিলিয়ার বাহক। ওকে, এখন বিয়ে হয়েছে কার কার আমরা দেখি। বইয়ের মধ্যে দিছে স্বাভাবিক পুরুষ আর স্বাভাবিক আর বাহক মহিলা। আমরা একটু খেয়াল করি, তাহলে চেকার বোর্ডটা আবার একটু আঁকি, যত আমরা প্র্যাকটিস করবো তত এটা ভালো হবে। তাহলে আমাদের চেকার বোর্ড কাদের মধ্যে? স্বাভাবিক পুরুষ আর হচ্ছে কি? বাহক মহিলা। এখন তুমি চিন্তা করো যে আক্রান্ত যে মহিলা অথবা আক্রান্ত যে পুরুষ তারা তো অলরেডি 16 বছরের মধ্যেই কিন্তু মরে যাবে, ঠিক আছে? যেন বাহক নিয়ে আমরা চিন্তা করে থাকি। তো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমার ক্রোমোজোমে কোনো সমস্যা নাই। বাহক মহিলার ক্ষেত্রে আমার 2টা এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোমের সমস্যা, আমি একটা এক্স এর মধ্যে এইচ দিই। আমি এভাবেই লিখতাম, তুমি চেকার বোর্ড নিজের মতো করে লিখতে পারো। ওকে,
যে কোনো ভাবে তুমি আইডেন্টিফিকেশন দিতে পারো, সমস্যা নেই, একদম বইয়ের মতো করেই যে দিতে হবে তোমার, ব্যাপারটা এরকম না। তাহলে আমরা এখন গ্যামেটের মধ্যে ক্রস করাবো। তাহলে এখানে কি পাবো, ক্যাপিটাল এক্স এক্স এইচ এক্স। সেম ভাবে আমরা যদি দেখি যে আমাদের কি থাকবে, ওয়াই, এখানেও থাকবে হচ্ছে এটা। তাহলে এক্স ওয়াই আবার এক্স এইচ ওয়াই। তাহলে কি দেখতে পাইলাম যে এই কন্যা হচ্ছে স্বাভাবিক কন্যা, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। ওকে, এর কি, এ হচ্ছে বাহক কন্যা, কারণ শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোমের সমস্যা আছে, বাহক কন্যা। আর এখানে কি, এটা হবে হচ্ছে হিমোফিলিক পুত্র, কারণ তার এক্স ক্রোমোজোম আছেই একটা, সেই এক্স ক্রোমোজোমের সমস্যা। তাহলে দেখছো যে বাহক মহিলার একটা পুত্র কিন্তু কি হয়, বাহক মহিলার একটা পুত্র হিমোফিলিক হয়, আর একটা পুত্র হয় হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। বাহক মহিলার একটা পুত্র হয় হিমোফিলিক, একটা পুত্র হয় হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, চেকার বোর্ড নিজেরা এভাবে মিলায়া পরীক্ষার মধ্যে যেভাবেই আসুক, সিকিউতে আসলেও সেম ব্যাপার, এমসিকিউতে আসলে একই ব্যাপার, কিন্তু চেকার বোর্ডটা আমাদের ভালো মতো মিলানো শিখতে হবে। এবার দেখো মানুষের কয়েকটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি আছে। প্রথমে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, তারা হচ্ছে কালার ব্লাইন্ড। হিমোফিলিয়াতে রক্ত তঞ্চন হয় না। তাহলে এই সবগুলা কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, অর্থাৎ এক্স ক্রোমোজোমের সমস্যা অথবা ওয়াই ক্রোমোজোমের সমস্যা। বেশিরভাগ সেক্স লিঙ্কড ডিসঅর্ডারটা এক্স ক্রোমোজোমের সমস্যার জন্য হয়, ওয়াই ক্রোমোজোমের সমস্যার জন্য তেমন একটা আমরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার খুঁজে পাই না। ওকে, মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে পেশিগুলোর সমস্যা হয়, মাসেলে প্রবলেম হবে। তারপর রাতকানা, রাতে কিছু দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিডাস, এটা হচ্ছে ডায়াবেটিসের একটা গঠন, মানে একটা টাইপ। এই ডায়াবেটিক ইনসিপিডাসের ক্ষেত্রেও কি হয়, তাদের অস্বাভাবিক মূত্রত্যাগ হয়, শারীরিক অক্ষমতা দেখা দেয়। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, হাইপার ট্রাইকোসিস, ট্রাইকো কথাটা হচ্ছে হেয়ারের সাথে সম্পর্কিত, তার মানে যদি ঘন লোম থাকে তখন সেটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিস থাকে পুরুষদের, আর ফেমিনাইজেশন মানে সে আস্তে আস্তে মহিলা হয়ে যাবে। তাহলে পুরুষ যদি ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় তখন সেটাকে বলা হয় কি, টেস্টিকুলার ফেমিনাইজেশন বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই তো আজকে আমরা এই পর্যন্তই পড়ি। নেক্সট ক্লাসে আমরা বাকি যেই ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে আমরা পড়ার চেষ্টা করব। ডুশনি মাসকুলার ডিস্ট্রফি আছে, তারপরে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপের ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, এবং বিবর্তনের ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে তো ভাইয়া ফ্যামিলির যদি কেউ এই ডিসঅর্ডারে আক্রান্ত হয় তাহলে তো এটা কোনোদিনও নেক্সট জেনারেশনে ভালো হবে না। না, এটা নেক্সট জেনারেশনের জন্য অবশ্যই ভালো হবে না। বুঝতে পারছো, যদি কোনো একটা প্রবলেম হয়, কেউ যদি বাহক থাকে, তাহলে দেখা যায় যে অনেক জেনারেশন ধরে সেই জিনিসটা কিন্তু ঘোরাফেরা করতে পারে। ওকে, বুঝতে পারছি। এটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে পার্সেন্টেজটা নির্ণয় করতে পারি, এই হচ্ছে আমাদের কথা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা ডুশনি মাসকুলার ডিস্ট্রফি থেকে আমাদের পড়াশোনাটা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।